আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। আজকে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম কবিতা জন্মভূমি কবিতা নিয়ে আমরা এখন আলোচনা করব। জন্মভূমি কবিতাটি কেন লেখা হয়েছে এবং জন্মভূমি কবিতাটি কেন আমরা পড়ব, এগুলো নিয়ে পরে আলোচনা করব। জাস্ট আমরা কবিতায় ফিরে যাওয়ার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি এবং এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য। তিনি জন্মগ্রহণ করেছেন 1861 খ্রিস্টাব্দে 7 মে এবং বাংলায় 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ। তিনি কলকাতায় জুরা ঠাকুর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একাধারে গল্পকার, ছোট গল্পকার, কবি, ঔপন্যাসিক, সাহিত্যিক, সমাজ সংস্কারক এবং সর্বশেষ জীবনে তিনি চিত্রকলাও সম্পৃক্ত ছিলেন, চিত্রশিল্পীও ছিলেন। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন এটা আমরা বলেছি এবং মৃত্যুবরণ করেছে হচ্ছে 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট, 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ। আমরা এখন জানবো জন্মভূমি কবিতাটি মূলত কেন লেখা হয়েছিল। জন্মভূমি কবিতাটি পড়লে আমরা যে জিনিসটা জানতে পারবো সেটা হচ্ছে দেশপ্রেমের প্রতি গভীর মমত্ববোধ এবং স্বদেশ প্রেমের প্রতি জাগ্রত হওয়া, অর্থাৎ দেশকে ভালোবাসা সম্পর্কে একটা উদাত্ত আহ্বান করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে লিখেছেন জন্মভূমি, অর্থাৎ যে যার দেশে যেভাবে জন্মগ্রহণ করেছেন তার জন্মভূমিকে বোঝানো হচ্ছে। তো প্রথম বলছে সার্থক জনম, আমরা জন্মেছি এই দেশে। এখানে সার্থক শব্দের অর্থ হচ্ছে মানে এমন একটা বহিঃপ্রকাশ ঘটেছে, সার্থক মানে সফল হওয়া, যে তারা সফল হয়েছে, জনম অর্থাৎ জন্মগ্রহণ করেছে এখানে। তো সার্থক জনম আমরা জন্মেছি বা আমার জন্মেছি এই দেশে, তার মানে কবি যে এই দেশে জন্মগ্রহণ করেছেন তার জন্মটা হচ্ছে সার্থক হয়েছে বা তার জীবন বা তার জন্মটা সার্থক হয়েছে। সেক্ষেত্রে এতটুকু লাইন দিয়ে তিনি এই কথা বলতে চেয়েছেন। তারপর সার্থক জনম মাঘো তোমায় ভালোবেসে, এখানে মা বলতে নিজের দেশকে বোঝানো হয়েছে। এখানে মা বলতে নিজের স্বদেশকে বোঝানো হয়েছে, অর্থাৎ দেশ যে মায়ের মতো সে কথাটি এখানে ব্যক্ত করেছেন। তারপরে বলছে তোমায় ভালোবেসে, অর্থাৎ দেশকে ভালোবাসা আর মাকে ভালোবাসার সমতুল্য, অর্থাৎ দেশ যেহেতু মায়ের মতো এজন্য বলতেছে মা গো তোমায় ভালোবেসে, অর্থাৎ দেশকে মা হিসেবে পরিকল্পনা করেছে। তোমরা জেনে থাকবে যে দেশটা হচ্ছে সকল দেশকে, এবং মা জাতিরা হচ্ছে কোমল জাতি এবং তারা খুবই স্নেহপরায়ণ, আদরপরায়ণ এবং সকল সন্তানকে ভালোবাসেন। এই কারণে দেশকে সবসময় মা হিসেবে তুলনা করা হয়ে থাকে। সকল কবি দেশকে মা হিসেবে তুলনা করেছেন। তারপরে দেখো কি বলছে, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন। এইখানে কবি বলতে বোঝাচ্ছে যে দেশের যে সম্পদ, দেশের যে ধন আছে, রতন আছে, অর্থাৎ স্বর্ণ রূপা বা সম্পদ আছে, এগুলা কি রানীর মতন? এটা কবি জানে না, যে আছে কি না এটা জানে না। শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায় ছায় এসে। তার মানে কবির যে শীতল ছায়া বা কবি যে একটু আনন্দ পায় সেটা শুধুমাত্র তার জন্মভূমির শীতল ছায়ায়। এতটুকু অংশে কবি এতটুকুই বোঝাতে চেয়েছেন যে যে বঙ্গভূমি অর্থাৎ জন্মভূমি যে তার, এই পুরো জন্মভূমির ধন রতন আছে কিনা বা সম্পদ আছে কিনা সেটা তিনি জানেন না, কিন্তু তার অঙ্গ জুড়ায় তার ছায়া এসে, এতটুক লাইনে এটা দ্বারাই বোঝানো হয়েছে যে জন্মভূমির প্রতি একেবারে আকুল আহ্বান বোঝাচ্ছে, যে এতটা শান্তিপ্রিয় লাগে একটা প্রত্যেকটা মানুষের তার জন্মভূমিকে, সেটা এখানে তুলে ধরেছেন। তারপরে বলেছে কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, অর্থাৎ কোন বনে থেকে এই যে ফুলটা ফুটতেছে এবং এই ফুলটা এত আকুল করে ফেলতেছে, এত মনোমুগ্ধকর করে ফেলতেছে, এই লাইনটি দ্বারা কবি এখানে বুঝেছে কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। এখানে গগন তো আকাশ এবং উঠে রে চাঁদ, এখন কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে, তার মানে শুধুমাত্র জন্মভূমিতেই চাঁদটা এত সুন্দর করে হেসে ওঠে, এটা দ্বারাই বোঝাচ্ছে যে কোন গগনে উঠতেছে চাঁদ এমন হাসি হেসে, মানে এত সুন্দর করে হাসি হেসে ওঠে এই জন্মভূমিতে চাঁদটি। এখানে জন্মভূমির আলোকিত শক্তিগুলোকে তুলে ধরেছেন, যে এত সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্যগুলো, অথবা ফুল কত সুন্দর করে ফুল ফোটে এবং ফুলের গন্ধ কত সুন্দর হয়, এখানে এতটুকু বোঝানো হয়েছে। এবং পরে বলতেছে আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো।
তার মানে এখানে প্রথম আমার চোখ জুড়ালো বলতে কি, আখি অর্থ হচ্ছে চোখ, মেলে অর্থ হচ্ছে মেলানো বা খোলা, তোমার আলো। এখানে কবি যে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পরে যে প্রথম তাকিয়েছিলেন তখন এই জন্মভূমির আলোয় দেখেছিলেন, এবং এজন্য বলছে প্রথম আমার চোখ জুড়ালো, মানে জন্মভূমির আলো দেখে তার প্রথম কি হয়েছিল, চোখ জুড়িয়ে গিয়েছিল। এবং পরের লাইনে বলছে ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। তার মানে মুদব মানে মুছে ফেলা বা গুছে ফেলা বা শেষ হয়ে যাওয়া, তার মানে যে আলোতে সে চোখ বুলিয়ে দেখেছে সেই আলোতে যাতে তার চোখ বন্ধ হয়ে যায়, এটা বলতে এই বোঝাচ্ছে যে যে দেশেতে কবি জন্মগ্রহণ করেছে সেই দেশেতে যাতে তার সর্বশেষ মৃত্যু ঘটে। এটা দ্বারা কবি এখানে এতটুকু বুঝাচ্ছে। তাহলে আমরা জন্মভূমি কবিতাটা দ্বারা সম্পূর্ণ কি বুঝলাম, যে দেশের প্রতি একটা মায়া মহব্বত, দেশের প্রতি দেশাত্মবোধ জাগ্রত করা এবং জন্মভূমির প্রতি অপারক ভালোবাসাটাই এখানে ফুটে উঠেছে। তারপরে আমরা দেখতে পাবো যে এখানে শব্দার্থ এবং টিকা, অর্থাৎ এই কবিতায় কবি যে শব্দগুলো আমাদের কাছে কঠিন কঠিন মনে হয় সেই শব্দগুলো এখানে দেওয়া আছে। প্রথমত শব্দ দেওয়া আছে যে সার্থক, সার্থক শব্দের অর্থ হচ্ছে সফল, এবং জনম, এখানে জন্ম শব্দটি থেকে যুক্তপূর্ণ কিভাবে কেটে আলাদা করা হয়েছে, এবং রতন, যারা রত্ন বোঝানো হয়েছে, জাস্ট এইগুলো এখানে উল্লেখ্য ধরেছে। তারপর হচ্ছে আকুল অর্থ উৎসুক বা ব্যগ্র বা অধীর, অর্থাৎ আকুল করে, এটা বলতে অধিক আগ্রহ করে ফেলে অথবা অধীর উৎসুক করে তোলে এটা। আর মুদিব অর্থ হচ্ছে মোচন করা বা মুজব করা বা বন্ধ করা। এখানে ওই যে বলেছিলাম মুদব নয়ন শেষে মানে চোখ বন্ধ করা, অর্থাৎ কবির মৃত্যুবরণ করলেই তো চোখটা একেবারে বন্ধ হয়ে যাবে, এটাই বোঝাচ্ছে। এখানে আমরা পাঠের যে উদ্দেশ্যটা পাইলাম, এখানে উদ্দেশ্যটা হচ্ছে মাতৃভূমির প্রতি গভীর মমত্ব বোধ ও জাগিয়ে তোলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া। এতটুকুই হচ্ছিল এই পাঠের উদ্দেশ্য। আমরা কেন এই কবিতাটি পড়ব এতটুকু লাইনে সেটা তুলে ধরেছেন। তারপরে আমরা যেহেতু এই কবিতার পাঠ পরিচিতিটা জানতে পারবো যে এই গীত বাণীতে জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। জন্মভূমির ভালোবাসতে পেরে কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। কবির জন্মভূমি অসহ্র ধনরত্নের আকর কিনা, তাতে তার কিছু আসে যায় না, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় সে সুখ ও শান্তি লাভ করেছে, তাও তুলনীয়। জন্মভূমি অপরূপ সৌন্দর্য ঐশ্বর্যে কবি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র ও সৌন্দর্যের অফুরন্ত উৎসের হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো, এসব কবির মনকে আকুল করেছে। এবং মাতৃভূমির সূর্যালোকের কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবি একান্ত ইচ্ছা জন্মভূমি মাটিতে যেন তিনি চিরনিদ্রায় শায়িত হন। এই ছিল আমাদের পুরো কবিতার মূল উপজীব্য বিষয়। আমরা আশা করি প্রতিটা লাইন বাই লাইন আমরা বুঝতে পেরেছি, এবং পুরো পাঠ পরিচিতিটা পড়লে আমরা পুরোপুরি বুঝতে পারবো যে এই কবিতা মূলত কি বোঝানো হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে আরেকটি কবিতা নিয়ে বা পরে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।